যারা বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে সাধারণ অনার্স কিংবা এমএ পড়াশোনা করছো, তারা প্রত্যেকেই জানো যে আমি আমার চ্যানেলের মধ্যে তোমাদের বিভিন্ন পাঠ্য বিষয়বস্তু বারবার আলোচনা করে দিয়ে থাকি। অনেক ছাত্রছাত্রী তাদের উচ্ছ্বাসবশত তারা আমাকে জানিয়েছে যে এই ভিডিও তাদের অনেক কাজে লেগেছে। যত ছাত্রছাত্রীর মধ্যে আমি আমার ভিডিও ছড়িয়ে দিতে পারবো বা তাদের প্রয়োজনে আসতে পারবো, ততই আমি খুশি হব। এবং তোমাদের অনুপ্রেরণাতেই এই কাজটি করে থাকি। আমার এই সারদা পাঠশালা ছাড়াও বাংলা পাঠশালা নামের একটি চ্যানেল আছে, সেখানেও অনেক কাজ করা রয়েছে, তোমরা সেগুলিকে দেখতে পারো। এখন আসি আজকের বিষয়বস্তুর মধ্যে। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার আজকের আলোচ্য বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপক সাংকেতিক নাটক রক্তকরবী। এই রক্তকরবী নাটকটি আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো রূপক কাকে বলে। আসলে যদি তোমরা সরল সহজভাবে বুঝতে চাও, তাহলে বলবো রূপক হলো সেই নাটক বা সেই সাহিত্য যে সাহিত্যের বাহ্যিকভাবে কিছু প্রকাশ করা হলেও অভ্যন্তরীণভাবে অন্য ইঙ্গিত বা অন্য গূঢ় বিষয়বস্তুকে পাঠকের কাছে বুঝিয়ে দেওয়া বা পাঠককে জানিয়ে দেওয়াই রচয়িতার প্রধান উদ্দেশ্য। সেই সাহিত্যকেই সাধারণত রূপক বলা হয়। আর তোমরা যদি একটু ভাষাগত দিক থেকে ব্যাপারটা বুঝতে চাও, তাহলে বলবো দৃশ্যমান কাহিনীর অন্তরালে গভীর আধ্যাত্মিক, দার্শনিক, সামাজিক, রাজনৈতিক সত্য যে সাহিত্যের মধ্যে লুকিয়ে থাকে, তাকেই সাধারণত রূপক সাহিত্য বা রূপক নাটক বলা হয়। আসলে এখানে বাহ্যিক একরকম বিবরণ, যেটা সহজ সরল সকলের বোধগম্যতায় সেটা সহজেই চলে আসে। আরেকটি অর্থ থাকে যেটা গূঢ় বা যেটা গম্ভীর বা যেটা এই সাহিত্যের অন্তরালে লুকিয়ে থাকে, সেইটি হলো এর আসল অর্থ বা সেইটিকে প্রকাশ করাই রচয়িতার প্রধান উদ্দেশ্য। অনেক সময় সামাজিকতা বা অন্যান্য চাপে আমরা এগুলো সরাসরি প্রকাশ করতে পারি না, সক্ষম হই না। সেই জন্যই হয়তো সাহিত্যিকেরা রূপক সাংকেতিকতার অবলম্বন গ্রহণ করেছেন। তাছাড়াও এর একটা সাহিত্যিক মূল্য রয়েছে বা আলংকারিক দিক রয়েছে। যাই হোক, রক্তকরবী নাটকের মধ্যে কোন দিকগুলো প্রকাশ পেয়েছে আমি সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব। একদিকে যান্ত্রিক সভ্যতার নিষ্ঠুর লোভ ও শোষণের রূপ, অন্যদিকে মানব প্রেমের একচ্ছত্র ব্যবহার আমরা সাধারণত রক্তকরবী নাটকের মধ্যে দেখতে পাই। এখানে রয়েছে সৌন্দর্য ও মুক্তির অদম্য আকাঙ্ক্ষা। নন্দিনী এই নাটকের কেন্দ্রীয় চরিত্র, সমস্ত কাহিনীর চালিকা শক্তি। সে সহজ, সুন্দর, প্রাণবন্ত এবং চিরন্তন মানবিক প্রেমের প্রতীক। আর গলায় রয়েছে রক্তকরবীর মালা, যা শোষিতদের মনে মুক্তির চেতনা জাগিয়ে তোলে। যান্ত্রিক পুরীতে বন্দি শ্রমিকদের মনে সে স্পন্দন এনে দেয়। জালের আড়ালে থাকা ক্রূর রাজাকে সে আলোড়িত করে। আসলে রক্তকরবী নাটকের বাইরের দিকে যে ভূমিকা রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো যে সেই অন্ধকার গুহার মধ্যে থেকে শ্রমিকেরা দিনরাত্রি পরিশ্রম করে তাল তাল সোনা সংগ্রহ করে, কিন্তু বাইরে বেরিয়ে আসা, মুক্তির স্বাদ পাওয়া, এই বিশ্ব ধরাতলের আলো, বাতাস, প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার কোনো অধিকার তাদের নেই। তারা যদি কাজে কোনো সময় গাফিলতি করে, তাহলে সর্দারদের চাবুক খেতে হয়। আর রাজা থাকেন জালের আড়ালে, তিনি এই এত ধন সম্পত্তির অধিকারী, কিন্তু তার মনের মধ্যে সুখ নেই, স্বাচ্ছন্দ্য নেই, আনন্দ নেই। আর তাকে সহজে ধরতেও পারা যায় না, দেখতেও পারা যায় না, তিনি থাকেন আড়ালে। অর্থাৎ এখান থেকে রবীন্দ্রনাথ প্রকাশ করতে চান যে ধনসম্পদ জীবনের শেষ কথা নয়। মানুষের কাছে প্রেম, আহ্লাদ, ভালোবাসা, প্রকৃতি, সৌন্দর্য এবং এই আলো বাতাসের মধ্যে নিজের জীবনটাকে অতিবাহিত করাই শ্রেষ্ঠ উপায় বা শ্রেষ্ঠ তার চাহিদা হওয়া উচিত। রাজা যক্ষপুরীর সর্বোচ্চ শাসক। রাজা প্রচণ্ড শক্তিশালী, কিন্তু ভিতর থেকে সে বড় একা, বড় অতৃপ্ত। সে সোনা জমা করতে জানে, তাই যক্ষপুরীর মানুষকে সে যন্ত্রে পরিণত করেছে। এখানে যন্ত্র সভ্যতার একটি কথা আমরা জানি যে যুগে যুগে বিভিন্ন যন্ত্র আবিষ্কৃত হচ্ছে। সেই যন্ত্র মানুষের কাজ কেড়ে নিচ্ছে, মানুষের মানবিকতাকে হারিয়ে দিচ্ছে। যন্ত্র কিন্তু অনেক বেশি কাজ করে দিয়ে মনুষ্যত্বের প্রয়োজনীয়তা, মানবিক বিষয়বস্তুর প্রয়োজনীয়তা বা সেই শক্তির প্রয়োজনীয়তাকে তুচ্ছ করা হচ্ছে। আমরা জানি এই যন্ত্রের মধ্যে দিয়ে শুধু মানুষের কাজ নষ্ট হচ্ছে না, মানুষের হৃদয়কে ভেঙে খান খান করছে না, এই যন্ত্রের মধ্যে দিয়ে বহুবিধ দূষণ, বহুবিধ পরিবেশ বৈপরীত্য কর্মসাধন হয়ে চলেছে। সেইটার বিরোধীবাদী হয়েছিলেন রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ সেইটির বিরুদ্ধবাদী হয়েছিলেন এবং তিনি সেই যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধবাদী যে তাঁর মতামত সেটাকেই তিনি এই নাটকের মধ্যে আড়ালে আবডালে প্রকাশ করবার চেষ্টা করেছেন। রঞ্জন নন্দিনী ভালোবাসার মানুষ। রঞ্জন যৌবনের উদ্যমতা, আনন্দ এবং বিদ্রোহের প্রতীক। যক্ষপুরীর নিয়মের বেড়াজালকে সে পরোয়া না করে শ্রমিকের মধ্যে সে সাহসের সঞ্চার করে। রাজার অজান্তে কিন্তু এই রঞ্জনকে হত্যা করা হয়। এই নাটকে অন্য চরিত্র রয়েছে অধ্যাপক। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, জ্ঞানী ব্যক্তি। রাজার শাসনতন্ত্রকে তিনি বিশ্লেষণ করেন। তিনি সমস্ত অনাচার বোঝেন কিন্তু প্রতিবাদ করতে সাহস পান না। এই নাটকের অন্যতম চরিত্র কিশোর। যক্ষপুরীর অল্প বয়সী খনি শ্রমিক সে। নন্দিনীর প্রতি অনুগত, নিঃস্বার্থ ভালোবাসা এবং আনন্দের প্রতীক নন্দিনী জন্য রক্তকরবী ফুল এনে দেয়া ছিল তার রোজের আনন্দ। তাই সে বলেছে, সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য রক্তকরবী খুঁজে আনতে পারলে বেঁচে যায়। সে রঞ্জনের মতো মুক্তির লড়াই করে জীবনকে উৎসর্গ করেছে। এই নাটকে আছে অন্যতম চরিত্র সর্দার। যক্ষপুরীর নিয়ম রক্ষাকারী এবং নিষ্ঠুর চরিত্র হল সর্দার। যন্ত্রবৎ রাজতন্ত্রের অন্ধ অনুগামী। তার কাছে মানুষের আবেগের কোনো মূল্য নেই, কাজ আদায় করাই তার চেষ্টা। বিশু পাগল। নন্দিনীর গানকে যে বড় করে সঙ্গী করে তোলে। যক্ষপুরীতে বন্দি বিদ্রোহী প্রকৃতির মানুষ ছিল এই বিশু। বিশুকে বাহ্যিকভাবে পাগল মনে হলেও সে আসলে সচেতন এবং নাটকের বিবেক স্বরূপ। এই নাটকের কাহিনীর পরিব্যাপ্তিকে অতি সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, লোভ ও যান্ত্রিকতার বিরুদ্ধে প্রেম ও স্বাধীনতার লড়াইয়ের গল্প হলো রক্তকরবী। মানুষের লোভ কীভাবে মনুষ্যত্বকে নষ্ট করে দেয় তাই এই নাটকের কাহিনী সূত্রে স্থান পেয়েছে। মাটির নিচে যক্ষপুরীতে যেখানে সোনার অগাধ অবস্থান, রাজা শত শত শ্রমিক নিয়োগ করে সেই সোনা সংগ্রহ করায়। রাজা নিজে জালের আড়ালে লুকিয়ে থাকেন। এখানকার শ্রমিকরা নামে নয় বরং নম্বরে পরিচিত। তাদের নানান রকম নম্বর থাকে, সেই নম্বর দিয়ে তাদেরকে পরিচিত করা হয়। সর্দাররা চাবুক মেরে তাদেরকে কাজ করিয়ে নেয়। অন্ধকার নিষ্প্রাণ সেই যক্ষপুরীতে এসেছে নন্দিনী, অপরূপ রূপবতী প্রাণবন্তী মেয়ে সে। তার গলায় রক্তকরবীর মালা। নন্দিনীর সজীবতা ও গান শ্রমিকদের মনে আলোড়ন সৃষ্টি করে। কিশোর, বিশু সবাই নিজেদের ভিতর থেকে হারিয়ে যাওয়া মানুষটিকে খুঁজে পায়। নন্দিনী ভয় না পেয়ে চলে যায় রাজার কাছে। রাজা তার সাহস দেখে খুশি হয়। রাজা এত সম্পত্তির মালিক হয়েও একাকিত্বের যন্ত্রণা ভোগ করেন। নন্দিনী যক্ষপুরীতে এসেছে তার ভালোবাসার মানুষ রঞ্জনের অপেক্ষায়। রঞ্জন চিরযৌবন, আনন্দ ও বিদ্রোহের প্রতীক। সর্দাররা রঞ্জনকে ভয় পায় কারণ সে যক্ষপুরীতে কোনো নিয়ম মানে না। রঞ্জন শ্রমিকদের মনে বিদ্রোহের আগুন জ্বালায়। নাটকের শেষে সর্দারদের ষড়যন্ত্রে রাজা রঞ্জনকে হত্যা করে। নন্দিনী যখন রঞ্জনের মৃতদেহের কাছে পৌঁছয় তখন রাজার ভুল ভাঙে। অতৃপ্ত রাজা নিজের শোষণের জাল ছিঁড়ে ফেলেন। নন্দিনীর সাহচর্যে সর্দার ও শাসনতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নন্দিনী ও রঞ্জনের আত্মত্যাগের মধ্যে দিয়ে যক্ষপুরীর শৃঙ্খলা ভেঙে পড়ে। বসন্তের হাওয়ায় মুক্তির গান ধ্বনিত হয়। এই ছিল রক্তকরবী নাটক। এই নাটকের এই বিষয়বস্তুটুকুকে তোমরা যদি অনুধাবন করো তাহলে এর থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে। এছাড়াও যদি এর থেকে কোনো প্রশ্নের উত্তরে তোমাদের আবশ্যকতা থাকে আমাকে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদের বিভিন্ন পাঠ্য বিষয়বস্তুর ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকো। আশা করি আবার তোমাদের কোনো বিষয়বস্তু নিয়ে পরের ভিডিওতে আসবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই বলে এই ভিডিও শেষ করলাম।